আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বরাবরের মতো ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক রিয়াদ। আজকে আমি ইতিহাসের প্রথম পত্রের লেকচার নাম্বার 6 নিয়ে আলোচনা করব। আজকের লেকচারটাও ইনশাআল্লাহ আশা করি অনেক সুন্দর হবে। সুতরাং সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং ক্লাস করার সময় সবাই নিজের সাথে খাতা নিয়ে বসবেন এবং সবাই নোট করবেন। ওকে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। তাহলে চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কী কী, আমরা কী কী নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাম্প্রদায়িক রোয়েদাদ বলতে আমরা কী বুঝি, 1935 সালে ভারত শাসন আইন, এই আইনের ধারাগুলো কী কী, এই আইনের বৈশিষ্ট্য কী, এগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। দ্বিজাতি তত্ত্ব বলতে আমরা কী বুঝি, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন, কত সালে উত্থাপন করা হয়, এর গুরুত্বটা কী, ক্রিপস মিশনটা কী, ক্রিপস মিশনে কী কী বিষয়বস্তু আছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। ভারত ছাড় বা আগস্ট আন্দোলন, এটা কেন আগস্ট আন্দোলন বলা হচ্ছে, কত সালে হয়েছে, এর প্রেক্ষাপটটা কী, এগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা পাবো। দেন মন্ত্রী মিশন পরিকল্পনা বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। 1947 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি, এই আইনের ফলে কি হয়েছে, ফলাফলটা কি, এগুলো আমরা জানবো। দেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়, অর্থাৎ ভারত ও পাকিস্তান রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে, এটা সম্পর্কে আজকে আমরা ধারণা পারবো। ওকে, দেখছেন অনেকের কাছে টপিকসগুলো আনকমন হইতে পারে অথবা কারোর কাছে কমন হইতে পারে। ইনশাআল্লাহ আজকে ক্লাসটি করার পরে সবার কাছে সুপরিচিত লাগবে। তাহলে আমরা প্রথমে শুরু করি সাম্প্রদায়িক রোয়েদাদটা কি। তাহলে প্রথম বিষয় সম্পর্কে এখন আমরা ধারণা লাভ করব। প্রথম টপিক হচ্ছে সাম্প্রদায়িক রোয়েদাদ। ওকে, প্রথমে আমরা দেখে নিই সাম্প্রদায়িক রোয়েদাদটা কবে হয়। সাম্প্রদায়িক রোয়েদাদ হয় 1932 সালে। কত সালে? 1932 সাল। ওকে, ভারতে তৎকালীন সাম্প্রতিক সম্প্রীতি অত ভালো ছিল না, ফলে প্রথম গোলটেবিল হয় 1930 সালে। কত সালে? প্রথম গোলটেবিল হয় 1930 সালে। এবং এই গোলটেবিলে যখন ব্যর্থতায় হয়, তখন দ্বিতীয় বৈঠক হয় হচ্ছে আপনার 1931 সালে। কত সালে? 31 সালে। এই দ্বিতীয় গোলটেবিলও তখন হচ্ছে আপনার সুফল বয়ে আনতে পারেনি। তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল ম্যাকডোনাল্ড। তিনি বললেন যেহেতু কোনো ফলাফলে পৌঁছানো যাচ্ছে না, সুতরাং তিনি যে সিদ্ধান্ত নেবেন ওটা চূড়ান্ত বলে বিবেচিত হবে। ফলে তার প্রতিনিধিরাও তাকে হচ্ছে জোর দেন যেন তিনি একটা ফলাফল ঘোষণা করেন। ফলে 1932 সালে, কত সালে সংকট এ হবে আমি বলছি, 1932 সালে তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যে ঘোষণা দেন তাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক রোয়েদাদ। ওকে, এই রোয়েদাদ অর্থ কি? রোয়েদাদ অর্থ হচ্ছে বাটোয়ারা, অর্থাৎ ক্ষমতার বাটোয়ারা, ভাগাভাগি। ওকে, ইংরেজিতে বলা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক রোয়েদাদের বিষয়বস্তু। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন সাম্প্রদায়িক রোয়েদাদটা কি। এখান থেকে জ্ঞানমূলক হইতে পারে সাম্প্রদায়িক রোয়েদাদ কি, অথবা অনুধাবন হইতে পারে সাম্প্রদায়িক রোয়েদাদ বলতে তুমি কি বুঝো, ব্যাখ্যা করো। এই সকল তথ্য দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার দেখেন নেক্সট টপিক। এই টপিকে আমরা দেখব এই সাম্প্রদায়িক রোয়েদাদের ধারাসমূহ কী কী ছিল, বৈশিষ্ট্যসমূহ কী কী ছিল, এটা আমরা দেখব। প্রথমে দেখেন সাম্প্রদায়িক রোয়েদাদ প্রাদেশিক পরিষদে বিভিন্ন সম্পদের মধ্যে আসন ভাগ করা হয়। যখন এই সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণার মাধ্যমে বিভিন্ন পরিষদে হচ্ছে আসন ভাগ করে দেওয়া হয়, যখন আসন ভাগ করে দেওয়া হয় তখন তাদের কী করা হয়, পৃথক নির্বাচন ব্যবস্থাও করা হয়। অর্থাৎ তাদের হচ্ছে আসন নির্দিষ্ট এবং নির্বাচন ব্যবস্থাও আলাদা করে দেওয়া হয়, ফলে তাদের মাঝে যেন আর বিশৃঙ্খলা না ঘটে। অর্থাৎ আসন কী করে, আসন বন্টন এবং আসন নির্বাচন ব্যবস্থা নির্দিষ্ট করা, অর্থাৎ পৃথক করে দেওয়া হয়। ওকে, এবার দেখেন বাংলা ও পাঞ্জাবে মুসলমানরা গরিষ্ঠ মানে হচ্ছে বেশি আর লঘিষ্ঠ মানে কম। হ্যাঁ, অনেকে জানেন না, মনে রাখবেন গরিষ্ঠ মানে হচ্ছে বেশি, লঘিষ্ঠ মানে কম। তাহলে বাংলা মানে হচ্ছে তৎকালীন বাংলাতে, এই বাংলাতে পাঞ্জাবে, হ্যাঁ, ভারত এবং পাকিস্তানের মাঝে একটি জায়গা হচ্ছে পাঞ্জাব মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যা বেশি সত্ত্বেও আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, অর্থাৎ তাদের একটু কম আসন দেওয়া হয়। ওকে, এবার দেখেন সংখ্যালঘিষ্ঠ মানে কি কম, সংখ্যালঘিষ্ঠ মুসলিম প্রদেশে সংখ্যা অনুপাতে বেশি আসন দানের নীতি মেনে
নেয়। ওকে, এবার দেখেন অনুরূপভাবে পাঞ্জাবের শিখদের কোন জায়গায়, শিখদের কোথায়, পাঞ্জাবের এবং সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে হিন্দুদের, তাহলে হিন্দুদের কোথায়, সিন্ধু ও উত্তর পশ্চিম। 4 নাম্বারটা আমরা দেখব, দেখেন সংখ্যালঘিষ্ঠ মুসলিম প্রদেশে সংখ্যা অনুপাতে বেশি আসন দানের নীতি মেনে নেয়, তাহলে নীতিটা হচ্ছে মেনে নেয়, এগ্রি হয়। অনুরূপভাবে পাঞ্জাবে শিখদের, তাহলে শিখদের কোথায়, পাঞ্জাবে, এবং হিন্দুদের কোথায়, সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে হচ্ছে হিন্দুদের, এবং বাংলায় ইউরোপীয়দের, তাহলে ইউরোপীয়দের কোথায়, বাংলায়, সেখানকার আইন পরিষদগুলোতে সংখ্যার তুলনায় বেশি আসন দান করা হয়, সংখ্যার তুলনায় বেশি আসন দান করে, অর্থাৎ যে জায়গায় হচ্ছে মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ অর্থ সংখ্যায় কম, কিন্তু তাদের তুলনায় আসন কী করা হয়, বেশি অর্থ বৃদ্ধি করা হয়। কথার কথা, ধরেন এই জায়গায় কোনো এক জায়গায় মুসলমানরা খুব কম, 100%-এর মধ্যে 15 থেকে 20% অথবা 18%, কিন্তু তাদের আসন দেওয়া হচ্ছে 100%-এর ভিতর 40 অথবা 42%, অর্থাৎ তাদের সংখ্যার তুলনায় আসন বেশি করে দেওয়া হচ্ছে। ওকে, এবার দেখেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছাড়াও বাকি সব প্রদেশগুলোর আইনসভায় মহিলাদের জন্য 3% আসন সংরক্ষণ করা হয়। তাহলে দেখেন কোনটা ছাড়াও মহিলাদের জন্য 3% আসন নিশ্চিত করা হয়, উত্তর ও পশ্চিম সীমান্ত প্রদেশ ছাড়া, অর্থাৎ এই জায়গাটা ছাড়া বাকি সব প্রদেশগুলোতে যতগুলো প্রদেশ আছে সব জায়গায় কী করা হয়, আইনসভায় মহিলাদের জন্য 3% আসন বরাদ্দ করা হয়। বিষয়টা কীরকম, যেমন আমাদের হাউস অফ দ্য নেশন পার্লামেন্টে মোট আসন হচ্ছে 350টি, 300টি হচ্ছে আপনার নির্বাচিত আর 50টা হচ্ছে সংরক্ষিত, কাদের জন্য, নারীদের জন্য। ঠিক ওই রকম 30% হচ্ছে 3% হচ্ছে তৎকালীন সময়ে 3% হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়। ওকে, এ রোয়েদাদের শ্রমিক, কৃষক, শিল্পপতি, জমিদার ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট আসনে পৃথক নির্বাচনী তালিকা প্রদান করা হয়, অর্থাৎ নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই জন্য শিক্ষক, শিল্পপতি ও জমিদার ও বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট আসনে পৃথক নির্বাচন তালিকা প্রদান করা হয়। ওকে, তবে এর একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে হিন্দুরা একে মুসলিম ঘেঁষা বলে। হিন্দুরা একে কী বলে, মুসলিম ঘেঁষা বলে। কেন, কারণ যেহেতু মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ ছিল, আমরা 4 নাম্বারে দেখেছি, দেখেন যেহেতু সংখ্যালঘিষ্ঠ মুসলিমরা ছিল, সুতরাং তাদের কী করা হয়েছে, তাদের জনসংখ্যার তুলনায় বেশি আসন দেওয়া হয়েছে, ওই জন্য হিন্দুরা বলে এটা ছিল একটি মুসলিম ঘেঁষা, এবং শিখরাও এই সাম্প্রদায়িক রোয়েদাদের হচ্ছে বিরোধিতা করেছিল। ওকে, এবার দেখেন 1935 সালে ভারত শাসন আইন, 1935 সালে যে আইন পাশ করা হয় এটা হচ্ছে ভারত শাসন আইন, এটা সম্পর্কে আমরা একটা তথ্য নেব। এটি পাশ করা 1935 সালে, 1935 সালে, কত সালে, 1935 সালে, কিন্তু কার্যকর বললে হবে 1937, খুব ভালো করে মনে রাখবেন। ভারত শাসন আইন পাশ করা হয় 1935 সালে, কত সালে, 1935 সালে, কিন্তু কার্যকর করা হয় কত সালে, 1937 সালে। ওকে, তাহলে পাশ করা হয় 1935 সালে, কিন্তু কার্যকর করা হয় 1937 সালের, পাশ 1935 সালে 2রা আগস্ট, কার্যকর 1937 সালের 1লা এপ্রিল। এই আইনের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল, যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি, যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ আমি একটু বুঝাই দিচ্ছি যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতিটা কি, যেসব দেশগুলো খুব বড় হয় তাদের হচ্ছে যুক্তরাষ্ট্র ফেডারেল করে দেওয়া হয়, যেমন আমেরিকার রাজ্য হচ্ছে 50টি, যেমন হচ্ছে আবার ভারতের রাজ্য হচ্ছে বর্তমানে 28টি। ওকে, যে সকল দেশগুলো অনেক বড় তার ক্ষমতা হচ্ছে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যেমন বাংলাদেশ অনেক ছোট, জাস্ট বাংলাদেশ হচ্ছে একটা বিষয় থাকে, হ্যাঁ, এক কক্ষ বিশিষ্ট সংসদ, কিন্তু অন্যান্য হচ্ছে দ্বিকক্ষ, কারণ অনেক বড় দেশ পরিচালনা করতে অনেক সমস্যা হয়, এই জন্য তারা কী করে, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা পরিচালনার জন্য তারা নির্দেশ দেয়। ওকে, তাহলে এই 1935 সালের শাসন আইনের বৈশিষ্ট্য কী ছিল, যুক্তরাষ্ট্র সরকার পদ্ধতি এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ যতগুলো প্রদেশ থাকবে, যেমন আমেরিকার প্রদেশ হচ্ছে 50টির ভিতর যুক্তরাষ্ট্রের সরকার আছে, প্রত্যেকটা রাজ্যের কী আছে, এক একটা গভর্নর আছে কিন্তু, হ্যাঁ, এবং প্রত্যেকটা রাজ্যের কিন্তু আলাদা একটা কী আছে, আলাদা একটা রাজধানীও আছে, যেমন বগুড়ায় কোনো রাজধানী আছে, খুলনার কোনো রাজধানী আছে, নাই, কিন্তু যেগুলো প্রদেশ থাকবে, স্বায়ত্তশাসন থাকবে, তাদের রাজধানী থাকবে, তাদের আলাদা গভর্নর আছে, যেমন বরিশালে কি কোনো গভর্নর আছে, নাই, কিন্তু ঠিক ওই রকম বিষয়টা। বার্মা, মিয়ানমার, অর্থাৎ মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, বার্মা থেকে মিয়ানমার করা হয় 1989 সালে। উপমহাদেশ থেকে পৃথক হয় কত সালে, 1937 সালে, অর্থাৎ এই বার্মা কি আগে ভারত মহাদেশ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কার কিছু অংশ ছিল, হ্যাঁ, কিন্তু এই ভারত উপমহাদেশ থেকে 1937 সালে মায়ানমারকে বাদ দেওয়া
হয়। ওকে, বিহার ও উড়িষ্যা নামে নতুন দুটি প্রদেশ সৃষ্টি করা হয়। এই ভারত শাসন আইনের মাধ্যমে কী কী করা হচ্ছে? বিহার ও উড়িষ্যা নামে দুটি প্রদেশ সৃষ্টি করা হচ্ছে, মায়ানমারকে ভারতের উপমহাদেশ থেকে বাদ দেওয়া হচ্ছে। ওকে, যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি চালু করা হচ্ছে। উপমহাদেশের নারীরা হচ্ছে কী করে, প্রথম ভোটাধিকার পায়। কত সালে ভোট দেয়? 1937 সালে। কেন 1937 সালে ভোট দেয়? তার মানে ওই টাইমে কোনো নির্বাচন ব্যবস্থা হয়েছিল? হ্যাঁ, 1937 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়। প্রথম প্রাদেশিক নির্বাচন হয়। তাহলে প্রথম প্রাদেশিক নির্বাচন হয় কত সালে? 1937 সালে। ঠিক 1937 সালে প্রাদেশিক নির্বাচনে নারীরা প্রথম ভোট দেয়। তাহলে 1935 সালে ভারত শাসন আইনের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখেছি। আরেকটা দেখেন, কেন্দ্র আইনসভা হয় দ্বিকক্ষ বিশিষ্ট। কয় কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে রাষ্ট্রীয় সভা, কাউন্সিল অফ স্টেট বা উচ্চ কক্ষের নাম, আর একটা হচ্ছে ব্যবস্থাপক বা যুক্তরাষ্ট্র সভা, ফেডারেল অ্যাসেম্বলি, নিম্নকক্ষে। যেমন আমরা যে ইউএসের কথা বলি, ইউএসের সরকার পদ্ধতি কিন্তু সংসদীয় পদ্ধতি দুই ধরনের, একটা উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। আবার যুক্তরাজ্যও তাদের সংসদ হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট। দুই কক্ষ মানে দুটো রুম না, দুই কক্ষ মানে দুটো ধাপ। একটা হচ্ছে হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ, হাউস অফ কমন্স হচ্ছে নিম্নকক্ষ। ওকে, ঠিক আছে। যেমন ইউএসের আবার দুটো কক্ষ আছে, উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক ওই রকম দু কক্ষ বিশিষ্ট সংসদ চাইছে। একটা নাম হবে রাষ্ট্রীয় সভা আর একটা নাম হবে যুক্তরাষ্ট্রীয় সভা। ক্লিয়ার? মোট আসন কতটি ছিল? 2টি। তাহলে ভারত শাসন আইনের আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখেছি। কী কী বৈশিষ্ট্য দেখেছি? যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার, তারপর মোট আসন ছিল 2টি, দুই কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে রাষ্ট্রীয়। ওকে, তারপর হচ্ছে নারীদের ভোটাধিকার 1937 সালে প্রাদেশিক নির্বাচনে। এবার দেখেন ভারত শাসনের আইনের ধারাগুলো কী কী? যুক্তরাষ্ট্র গঠন করতে হবে। যুক্তরাষ্ট্র মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না, অর্থাৎ ফেডারেল সরকার গঠন করতে হবে। যুক্তরাষ্ট্রে আলাদা আদালত প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ বিভিন্ন যে প্রদেশ থাকবে, রাজ্য থাকবে, সেই সকল রাজ্যে আলাদা গভর্নর থাকবে, আলাদা আদালত থাকতে হবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যেমন দেখেন বিভিন্ন জেলায় আপনার জেলা আদালত আছে, কিন্তু মেইন হচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই যুক্তরাষ্ট্রের সরকার কি থাকবে? প্রত্যেক প্রদেশে আলাদা আলাদা করে আদালত থাকবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। যেমন আমাদের 6 দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম দফায় বলেছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে, অর্থাৎ সকল ক্ষমতার দিতে হবে। ওকে, দেশ রক্ষার প্রতিরক্ষা থাকবে কাদের হাতে? পাকিস্তানের হাতে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হাতে। ঠিক ওই রকম প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন সকল কিছু নির্ধারণ কে করবে? ঠিক ওই দেশের আর প্রদেশের মানুষগুলোর নির্বাচন করবে। তারা কি করবে কি করবে না, তাদের উপর জোর করে সব কিছু চাপিয়ে দেওয়া যাবে না। নতুন প্রদেশ সৃষ্টি করতে হবে, ক্ষমতা বন্টন করতে হবে, অর্থাৎ ক্ষমতাকে আরও একক হাতে কুক্ষিগত করা যাবে না, সকলের হাতে ক্ষমতা বন্টন করতে হবে। এই ছিল ভারত শাসন আইনের ধারা। এবার দেখেন জিন্না দ্বিজাতি তত্ত্ব। ওকে, তাহলে দ্বিজাতি তত্ত্ব এই থিওরিটির প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্না। ওকে, ইনি কত সালে এটা দেয়? ইনি দেয় হচ্ছে 1939 সালে দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করেন। কত সালে? 1939 সালে। তাহলে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্না। স্থান কোথায়? লাহোরে। মুসলিম লীগের কততম সম্মেলনে? 27তম সম্মেলন, অর্থাৎ মুসলিম লীগের 27তম সম্মেলনে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্ব থিওরিটি প্রয়োগ করেন। অধিবেশনে সভাপতি ছিল, অধ্যাপক ছিলেন মোহাম্মদ আলী জিন্না, উনি নিজে ছিল। অপর নাম ছিল পাকিস্তান তত্ত্ব। কী ছিল? পাকিস্তান তত্ত্ব। অর্থাৎ এই তত্ত্বের মাধ্যমে ভারত পাকিস্তান অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুটো জাতি হবে। দ্বিজাতি তত্ত্বের বিষয়টাকে একটু বলে রাখি। দ্বিজাতি তত্ত্ব হচ্ছে ধর্মের ভিত্তিতে দুটো জাতি হবে, একটা মুসলিম আর একটা হচ্ছে হিন্দু। তৎকালীন সময় হিন্দু পত্রিকায় এই জিন্নার তত্ত্বকে বলা হচ্ছে পাকিস্তান তত্ত্ব। কী তত্ত্ব? পাকিস্তান তত্ত্ব। ওকে, তত্ত্বের মূল কথা হচ্ছে হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র, আমি যেটা বলেছিলাম। প্রধান লক্ষ্য হচ্ছে মুসলমানদের একই পতাকা তলে ঐক্যবদ্ধ, অর্থাৎ পুরো পাকিস্তান যেন আলাদা না হয় বা সকল মুসলিম অঞ্চলগুলোকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করা হয়, এটি ছিল মূল লক্ষ্য। ওকে, নোটটা একটু খেয়াল করেন। দ্বিজাতি তত্ত্বের ভাষণে মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যাখ্যা করেন, অর্থাৎ রাজনৈতিকটা কীভাবে হবে সকল ধরনের তিনি ব্যাখ্যা করেন। তাহলে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আমরা কী কী জানলাম?
দ্বিজাতি তত্ত্বের মেইন বিষয়টা ছিল ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র হবে, একটা হবে মুসলমানদের জন্য আর একটা হবে হিন্দুদের জন্য। কিন্তু ভারতীয়রা এই মোহাম্মদ আলী জিন্নাহর এই উক্তিটিকে তারা কি করে, পাকিস্তান তত্ত্ব বলেও প্রচার করে বা নিন্দা জ্ঞাপন করে। এবার দেখেন লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব পেশ করা হয় 1940 সালের 23শে মার্চ। কোন জায়গায়? লাহোরে। যেহেতু এই প্রস্তাবটা লাহোরে পেশ করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে লাহোর প্রস্তাব। কত সালে? 1940 সালে। কত তারিখে? 23 মার্চ। মুখ্য রচয়িতা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। উত্থাপক ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ছিলেন মুখ্য রচয়িতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, কিন্তু এই লাহোর প্রস্তাবটা উত্থাপন কে করে? মেইনলি উত্থাপন করে কিন্তু শেরে বাংলাকে ফজলুল হক, যাকে বাংলার বাঘ বলা হয়। শের মানে কিন্তু বাঘ। শের মানে কি? না, ব্যাখ্যাটা দেখেন। শের মানে হচ্ছে বাঘ, বাংলা মানে কি? বাংলা। তাহলে বাংলার বাঘ হচ্ছে শেরে ফজলুল হক। একে ফজলুল হকের পুনরূপ জানেন কি? আবুল কাশেম ফজলুল হক। ওকে, তাহলে আমরা নামটার ব্যাখ্যা কি জানলাম? শেরে মানে হচ্ছে বাঘ, বাংলা, বাংলার বাঘ। একের পুনরূপ কি? আবুল কাশেম ফজলুল হক। তাহলে বাংলার বাঘ আবুল কাশেম ফজলুল হক এই লাহোর প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু মুখ্য রচয়িতা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর অধিবেশনে সভাপতি করেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে সভাপতিও ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, মুখ্য রচয়িতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয় কায়েদে আজম। এই মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয় পাকিস্তানের জাতির জনক। যেমন আমাদের জাতির জনক, বাঙালি জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক পাকিস্তানের জনক ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, তাকে বলা হতো কায়েদে আজম। প্রস্তাবটা কি ছিল? লাহোর প্রস্তাবের বিষয়বস্তুটা কী ছিল? হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ লাহোর প্রস্তাব? দেখেন, ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে, কোন জায়গায়? ভারতের উত্তর পশ্চিম পূর্বাঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তারা মানে যেহেতু প্রায় কিছুটা হচ্ছে বিষয়টা এরকম ছিল যে মুসলমানদের জন্য আলাদা এবং হিন্দুদের জন্য আলাদা। তিনি কি বলছে? ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে, পূর্বাঞ্চল বলতে বোঝাচ্ছে পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং লাহোর প্রস্তাবে একটি রাষ্ট্রের কথা বলা হয়নি, তাহলে বলা হয়েছে স্টেটস। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল কি? স্টেটস। কিন্তু তিনি পরে বলছে না, এটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে। তিনি আসলে বলেছিল হচ্ছে স্টেট, একটি রাষ্ট্রের কথা বলেছিল, কিন্তু আসলে কিন্তু স্টেটস বলেছিল। পরে তিনি ভুল ব্যাখ্যা দেয় যে না, আমি স্টেটস বলি নাই, আমি স্টেট বলেছি। ওকে, পশ্চিম পাঞ্জাব সিন্ধু প্রভৃতি নিয়ে একটি রাষ্ট্র, এদিকে বাংলা ভাষাভাষী এলাকার আরেকটি রাষ্ট্র থাকবে। অর্থাৎ তিনি মেইনলি হচ্ছে মুসলমানদের ওপর ফোকাস করেছিলেন। এটা ছিল লাহোর প্রস্তাব। এবার দেখেন লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো কী কী? ফিচার্স, ক্যারেক্টারিস্টিক অফ লাহোর রিজলিউশন। লাহোর প্রস্তাব 1940 খ্রিস্টাব্দে লাহোরের প্রস্তাব বিশ্লেষণ করলে এর নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। যেমন 1935 সালে ভারত শাসন আইন হয়। সেই 1935 সালের ভারত শাসন আইনের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, ফেডারেল সিস্টেমকে পরিহার করে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি এলাকাসমূহকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই কিছুটা 1935 সালের ভারত শাসন আইনের একটু বিপরীত। ওকে, কারণ ওখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি, কিন্তু এই লাহোর প্রস্তাবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার পরিহার করে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি এলাকাসমূহকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। আরও কি ছিল? মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছাড়া আর কোনো সংশোধিত পরিকল্পনা তাদের নিকট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মুসলমানদের সঙ্গে পরামর্শ ছাড়া, মানে মুসলমানদের সঙ্গে কী করতে হবে? পরামর্শ করতে হবে, তাছাড়া এটা অন্য কিছু কার্যকর হবে না। ভৌগোলিক দিক থেকে সংলগ্ন বা সংলগ্ন মানে কাছে, সন্নিহিত মানে কি? কাছে এলাকাগুলোকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। তার লাহোর প্রস্তাবের কী কী বৈশিষ্ট্য ছিল? ভৌগোলিক অনুসারে কাছে সব এলাকাগুলোকে কী করতে হবে? অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। এবং যুক্তরাষ্ট্রের সরকারের পরিবর্তিতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি এলাকাসমূহকে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। এগুলো ছিল লাহোর প্রস্তাবের প্রধান প্রধান বৈশিষ্ট্য। ওকে, আমরা আরও কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। দেখেন, ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে এসব এলাকায় স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এটা তো আমরা দেখেছি। এইসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য বা প্রদেশগুলো হবে সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত সার্বভৌম। অর্থাৎ একই কথায় বলা হয়েছে, ভারত শাসন আইনের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত, এই বিভিন্ন অঙ্গরাজ্য প্রদেশ থাকবে, এই প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসন, অর্থাৎ তাদের হাতেই সকল ক্ষমতা থাকবে। ওকে, নামে তারা একটা দেশের অংশ হবে, কিন্তু ক্ষমতা থাকবে সব তাদের হাতেই,
ক্ষমতা সব তাদের হাতেই কুক্ষিগত থাকবে। সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানের সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানের কার্যকর ও বাধ্যতামূলক ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠরা যেন সংখ্যালঘুদের ওপর সংখ্যায় তারা কম বলে তাদের হামলা নির্যাতন না করতে পারে, এই জন্য সংবিধানের কার্যকর ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে, বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ সাংবিধানিক পরিকল্পনা উক্ত বিষয়গুলোকে মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ বোঝাচ্ছে ওপরে যেসব বৈশিষ্ট্যগুলোর কথা হচ্ছে সেসব বৈশিষ্ট্যগুলোকে সাংবিধানিক পরিকল্পনা উক্ত বিষয়গুলোকে মূলনীতি নিতে হবে। যেমন আমাদের সংবিধানের মূলনীতি ছিল 4টে। কতটি মূলনীতি ছিল? 4টে। 1 গণতন্ত্র, 2 সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, আর একটা জাতীয়তাবাদ। এই 4টা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি ছিল। ঠিক এই লাহোর প্রস্তাবে একই কথাই বলা হচ্ছে, যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে মূলনীতি। এই মূলনীতিগুলোকে ফোকাস করতে হবে, এই মূলনীতি ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা 7 নাম্বার দেখেছি, এবার 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বার হচ্ছে অঞ্চল বা প্রদেশগুলোকে নিজেদের এলাকার প্রতিরক্ষা, পররাষ্ট্র যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় বিশ্বের সকল ক্ষমতার অধিকারী হবে। ঠিক একই রকম 6 দফার মতোই, 6 দফা একই বলা হচ্ছে প্রতিরক্ষা, দেশ রক্ষা, এই দুটো জাস্ট পশ্চিম পাকিস্তানের হাতে থাকবে, কিন্তু বাকি সকল কিছু থাকবে কাদের হাতে? পূর্ব পাকিস্তানের হাতে। ঠিক এই লাহোর প্রস্তাবে একই কথা বলা হচ্ছে, প্রায় কিছুটা একই কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে প্রতিরক্ষা, দেশ রক্ষাটা থাকবে স্বায়ত্তশাসিত থাকবে কাদের হাতে? এর প্রদেশগুলোর হাতে। ওকে, নামে তারা কী হবে? যুক্তরাষ্ট্রী হবে। এই ছিল আমাদের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো। ওকে, এবার আমরা ক্রিপস মিশনের নামটা ক্রিপস কেন হইল? যেহেতু একজন ব্যক্তি আছে লর্ড ক্রিপস, তার নাম অনুসারে যে মিশন প্রতিষ্ঠা করা হয়েছে তাকে বলা হচ্ছে ক্রিপস মিশন। হ্যাঁ, এই ক্রিপস মিশনটা করা হচ্ছে 1942 সালে। কত সালে? 1942 সালে। ওকে, 1942 সালের 23 মার্চ, কত মার্চ? 23 মার্চ, এটা কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা তারিখ। হ্যাঁ, 23 মার্চ, 23 জুন, মার্চ তারিখে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তাহলে ক্রিপসের পুনরূপ কি? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। স্যার উপাধি কেন দেওয়া হয়? যেসব তারা নাইট উপাধি যাদেরকে পায় তাদেরকে বলা হচ্ছে স্যার। যেমন ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, তাকে স্যার কেন বলা হচ্ছে? কারণ তিনি নাইট উপাধি পেয়েছেন, ওই জন্য তাকে স্যার বলা হয়। ঠিক ওই রকম একে কেন স্যার বলা হচ্ছে? কারণ ইনি নাইট উপাধি পেয়েছেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল 1942 সালে, সেটা হচ্ছে ক্রিপস মিশন। ওকে, দেখেন, স্যার স্ট্যাফোর্ড মিশনের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে এসে পৌঁছালে ভারতের রাজনৈতিক সমস্যাকে দ্রুত সমাধানের জন্য ভারতের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা সম্পর্কে একটি প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতিকে বলা হচ্ছে ক্রিপস মিশন। সংক্ষেপে আমি যে বলি, স্যার ক্রিপস 1952 সালে ভারতের আলোচনা সমাধানের জন্য এসেছেন, এটাকে বলা হচ্ছে ক্রিপস মিশন। ওকে, এই ক্রিপস মিশনে কি কি থাকবে? সেগুলো হলো যথা: 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতবর্ষকে ব্রিটিশভুক্ত ডোমিনিয়ন এর মর্যাদা দেওয়া হবে। কি করতে হবে? ভারতবর্ষকে ব্রিটিশভুক্ত ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। ওকে, মনে রাখবেন বর্তমানে ডোমিনিয়নভুক্ত রাষ্ট্র একমাত্র একটা, সেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ড। ওকে, কিন্তু এই ডোমিনিয়নভুক্ত কেন দিতে হবে? যেহেতু 1942 সালে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন তারা বুঝতে পেরেছে যদি একটু মানে যুদ্ধের ভাবভঙ্গি কিন্তু বোঝা যায় যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কী করতে হবে? 1947 সালে দেশ ভাগ হবে, ভারত এবং পাকিস্তান নামে দুটো দেশ হবে। সুতরাং তারা এটা আগে আন্দাজ করে পেরেছিল, যার ফলে তারা এই ক্রিপস মিশনকে সুকৌশলে পাঠিয়ে দিয়েছিল, যাও ওখানে গিয়ে তাদের সাথে সমাধান করে এসো, তারা আগে ভাগে তারা একটা প্রতিশ্রুতি নিয়ে এসো, যেন পরে তারা এই কথার বরখেলাপ না করতে পারে। ওকে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ভারতবর্ষকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে, মায়ানমার তখন ছিল না, 1937 সালে বাদ হয়ে যায়, এই 3টা দেশে কী করতে হবে? ব্রিটিশদের অর্থাৎ যুক্তরাজ্যের ডোমিনিয়ন রাষ্ট্র হইতে হবে। দেন আর কি বল, এই ডোমিনিয়নের অন্তর্গত প্রদেশগুলোকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হবে। বিচ্ছিন্ন হওয়ার মানে কি? প্রাদেশিক স্বায়ত্তশাসনের মতো অধিকার তাদেরকে দেওয়া হবে। এটা 2 নাম্বারটা ঠিক ছিল, কিন্তু 1 নাম্বারটা প্রকৃতপক্ষে একটি দেশের স্বাধীনতার বিরোধী একটি বক্তব্য। ওকে, প্রদেশগুলির আইনসভাগুলোকে একটি সাংবিধানিক রচনাকারী সংস্থা গঠন করার অধিকার দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রদেশেই আপনার হচ্ছে একটি সংবিধান রচনা করতে হবে। এটা ভালো উদ্যোগ ছিল, প্রথমটাই তিনি হচ্ছে ভুল উক্তি দিয়েছেন। ওকে, যেমন
ভারত কিন্তু হচ্ছে আপনার শ্রীলঙ্কা ও ভুটানের রাজনীতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভারত নির্ধারণ করে যে হচ্ছে শ্রীলঙ্কা এবং ভুটানের পররাষ্ট্র কেমন হবে, তা ভুটান কোন দেশের সাথে সম্পর্ক রাখবে, সব কিন্তু ভারত সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তাদের ওপর হস্তক্ষেপ করে, যা স্বাধীনতা তার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। ঠিক তিনি একই কথাই বলেছেন। তাহলে দেখেন ক্রিপস মিশনের 4 নাম্বারটা কি। ক্রিপস মিশন 4 নাম্বার বলা হয়েছে ভারতের রাজবর্গকে, যারা প্রধান ছিল তাদেরকে কী করতে হবে, আইনসভার প্রতিনিধি নিয়োগ করতে হবে। তারা যদি আইনসভার প্রতিনিধি থাকে তারা সকল কিছু সব জায়গায় ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, 5 নাম্বার দেখেন ভবিষ্যতে ডোমিনিয়নের সরকার মন্ত্রিসভা পরিচালিত দায়িত্বশীল সরকারে পরিণত হবে। এটাও একটি স্বঘোষিত একটি দেশের বিরুদ্ধে একটি দেশের সার্বভৌমত্ব যেন না থাকে এই বিষয়ে তিনি একটা কথা বলেছেন প্রথমটার মতো। 1935 সালের ভারত শাসন আইন পরিবর্তন ও পরিবর্ধন করে ভারত স্বাধীন আইন করা হয় 1947 সালে ভারত স্বাধীনতা আইন। ওকে, তাহলে ভারত স্বাধীনতা আইনটা মেইনলি হচ্ছে 1935 সালের বিষয়গুলোকে একটু পরিমার্জিত বা সংক্ষেপ করে যে আইন, সেটা হচ্ছে 1947 সালে ভারত শাসন আইন। অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে 1947 সালের ভারত শাসন আইনটা 1935 সালে ভারত শাসন আইনের পরিপূরক। ওকে, এবার দেখেন 1947 সালে 3 জুনের মাউন্ট ব্যাটেন, তৎকালীন আপনি হচ্ছে গভর্নর ছিল মাউন্ট ব্যাটেন। এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 18 জুলাই যে আইন পাশ করা হয় তা ভারত শাসন আইন নামে খ্যাত। ওকে, আইনটি পাশের কোথায়, ব্রিটিশ পার্লামেন্টে। তাহলে আইনটি পাশের কত সালে, ব্রিটিশ পার্লামেন্টে, এটা একটু মনে রাখবেন। প্রশ্ন যদি এরকম হয় আইনটি পাশ হয় কোথায়, ব্রিটিশ পার্লামেন্টে নাকি দিল্লির বিধানসভায়, সবাই দিয়ে আসবেন দিল্লির বিধানসভায়। এটা কিন্তু মানে একবার পরীক্ষা এসেছিল, সুতরাং দিল্লির বিধানসভা হবে না, অ্যান্সার হবে ব্রিটিশ পার্লামেন্টে, খুব ভালো করে মনে রাখতে হবে। ভারত ছাড় আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে, মহাত্মা গান্ধী। এই ভারত ছাড় আন্দোলন দ্বারা কী বোঝায় আমরা একটু দেখব। 1942 সালে, কত সালে, 1942 সালে অনুষ্ঠিত এলাহাবাদ, এলাহাবাদ হচ্ছে ভারতের একটি রাজ্যের নাম, এলাহাবাদ। ওকে, যেমন মুর্শিদাবাদ, এলাহাবাদ, ঠিক ওই রকম মুসলমানরা যেখানে শাসন করেছে তাদের নাম অনুসারে ওই জায়গায় তাদের নামকরণ করেছে, অথবা মুসলিমদের সাথে স্বার্থকে রক্ষা করার জন্য নামগুলো স্থাপন করেছে। যেমন চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ, আবার এলাহাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদকুলির নাম অনুসারে মুর্শিদাবাদ, ঠিক ওই রকম। এলাহাবাদ সম্মেলনে, কোন সম্মেলনে, এলাহাবাদ সম্মেলনে গান্ধীজির উক্ত অভিমতই ভারত ছাড় আন্দোলনের সূচনা করে। তাহলে ভারত ছাড় আন্দোলনের অভিমুক্ত সূচনা করে কে, 1942 সালে অনুষ্ঠিত এলাহাবাদ সম্মেলন। 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট মুম্বাই শহরে, কোন শহরে, মুম্বাই শহরে নিখিল ভারত কংগ্রেস কমিটি, যেটি 1825 সালে গঠিত হয়। গান্ধীজির নেতৃত্বে বিখ্যাত ভারত ছাড় অথবা আগস্ট প্রস্তাব গ্রহণ করা হয়। ওকে, গান্ধীজি ঘোষণা দেন যে আমি এখন স্বাধীনতা চাই, স্বাধীনতা টপ করে আকাশ থেকে পড়বে না, আমরা লড়াই করে স্বাধীনতা আনবো, এটাই আমাদের হবে আমাদের জীবনের শেষ লড়াই। তিনি বলেন উই শ্যাল ডু অর ডাই, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, হিন্দিতে বলা হচ্ছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, বাংলায় বলা হচ্ছে করো অথবা মরো, ইংলিশে হচ্ছে উই শ্যাল ডু অর ডাই, বা সংক্ষেপে বলতে পারে ডু অর ডাই। এই ডু অর ডাই উক্তিটি কার, উক্তিটি গান্ধীজি, মানে মহাত্মা গান্ধী, গান্ধীজি, মহাত্মা গান্ধীর পূর্ণ নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, অহিংস আন্দোলনের নেতা ছিলেন। তাহলে ওই পরীক্ষা যদি একটু যে ঘুরে আসে যে উই শ্যাল ডু অর ডাই, এই উক্তিটি গান্ধীজি কোন বিষয়ের প্রেক্ষাপটে দিয়েছিলেন, ভারত ছাড় আন্দোলন, 1935 সালে ভারত শাসন আইন, নাকি 1947 সালে ভারত শাসন আইন, নাকি রাওলাট আইন? তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? অবশ্যই হবে ভারত ছাড় আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন। তিনি আরও কি বলেছিলেন, আমি এখনই স্বাধীনতা চাই, তবে এই স্বাধীনতা টপ করে পাওয়া যায় না, এই স্বাধীনতার জন্য আমাকে কী করতে হবে, সংগ্রাম করতে হবে। তারপরে তিনি এই উক্তিটা করেছিল করেঙ্গে অর মারেঙ্গে, উই শ্যাল ডু অর ডাই, হয় করবো না হলে মরবো। তাহলে ভারত ছাড় আন্দোলন কত সালে হয়, এক কথা মনে রাখবো 1942 সালে।
মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি? ব্রিটিশ থেকে, কোন জায়গা থেকে? ব্রিটিশ থেকে ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশন। কি মিশন? ক্যাবিনেট মিশন 1946 সালে ছিল আলোচনা ও পরিকল্পনার দ্বারা স্বাধীনতা প্রদানের মাধ্যমে ভারতীয় নেতৃত্বের নিকট ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের একটি পদক্ষেপ। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেট এটলি, এই এটলি ছিল আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বশেষ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ক্লিমেট এটলি, সংক্ষেপে আমরা এটলি নামে চিনি। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প, আমরা কী নামে চিনি? ট্রাম্প মানে চিনি। ঠিক ওই রকম ক্লিমেট এটলি না বলে আমরা কি বলি? এটলি নামেই চিনি। ওকে, তাকে বেশিরভাগ এটলি নামে পরিচিত ছিল। যেমন উইনস্টন চার্চিল, আমরা বেশিরভাগ চার্চিল বলি। ওকে, নামের বিষয়টা অন্যরকম। যেমন আমাদের দেশে কী করা হয়? নাম শেষেরটা উচ্চারণ করা হয়, কিন্তু বিদেশে কী করা? নামের প্রথমটা উচ্চারণ করে। যেমন একজনের নাম হচ্ছে আলেকজান্ডার রদ্রিগেজ, ওরা বলবে আলেকজান্ডার করে। আর বাংলাদেশের নামটা হলে আমরা বললাম রদ্রিগেজ করে বলতাম। ওরা প্রথম নাম, ফার্স্ট নাম ধরে ডাকে, কিন্তু ঠিক ওই রকম। এর উদ্যোগে প্রণীত এই কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট। তাহলে মন্ত্রী মিশন পরিকল্পনা কত সালে ছিল? 1946 সালে। এই কমিটি কয় সদস্য বিশিষ্ট ছিল? 3 সদস্য বিশিষ্ট। তাহলে মন্ত্রী মিশন পরিকল্পনা কত সালে হয়? 1946 সালে হয়। কার নেতৃত্বে? এই এটলির নেতৃত্বে। কার নেতৃত্বে? এটলি। ওকে, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল এটলি। কারা কারা ছিল? ব্রিটেনের ভারত বিষয়ক সেক্রেটারি অফ স্টেট পিটিক লরেন্স, জাস্ট নামটা মনে রাখবেন, পিটিক লরেন্স, এবং ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের সভাপতি স্যার স্টাফোর্ড ক্রিপস, যার নাম অনুসারে ক্রিপস মিশন আছে। আরেকজন ব্যক্তি হচ্ছে রাজকীয় নৌ সেনা বিভাগের প্রথম অধিনায়ক এভি আলেকজান্ডার, সংক্ষেপে মনে রাখবেন আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডার, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং লর্ড পিটিক লরেন্স ছিল হচ্ছে এই 3 সদস্য বিশিষ্ট মন্ত্রী মিশন পরিকল্পনার। তবে এতে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ওয়েভল অংশগ্রহণ করেননি। তাহলে কি অংশগ্রহণ করেননি? এটা একটু মনে রাখবেন, একটু মনে রাখার মতো তথ্য। তৎকালীন ভাইসরয় লর্ড ওয়েভল অংশগ্রহণ করেননি। ফলাফল, ভারত ও পাকিস্তান নামে 2টি ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। অর্থাৎ এই মন্ত্রী মিশনের ফলেই 1946 সালে মন্ত্রী মিশনের ফলে কি হয়? ভারত পাকিস্তান আলাদা নামে 2টি ডোমিনিয়ন সৃষ্টি হয়। এটা ছিল আমাদের মন্ত্রী মিশন পরিকল্পনা। ওকে, নামগুলো কি কি? লর্ড পিটিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। কে অংশগ্রহণ করেন নেই? ওয়েভল। কি নাম? ওয়েভল। ওকে, আর মন্ত্রী মিশন পরিকল্পনা কার উদ্যোগে হয়? এই ক্রিপসের এটলির উদ্যোগে হয়। কার উদ্যোগে হয়? এটলির উদ্যোগে হয়। কত সালে হয়? 1946 সালে হয়। ওকে, ওকে, এই আইন অনুযায়ী কী করা হচ্ছে? 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয় ভারত। তাহলে ভারত স্বাধীন হয় কবে? 15 আগস্ট। আর পাকিস্তান 2টি রাষ্ট্র হবে। ওকে, তাহলে পাকিস্তান কবে সৃষ্টি হয়? পাকিস্তান হয় 14 আগস্ট। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান সৃষ্টি হয় এবং 1947 সালে 15 আগস্ট ভারত সৃষ্টি হয়। বাংলা ও পাঞ্জাব প্রদেশগুলোতে ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে। অর্থাৎ বাংলাতে দেখা যাচ্ছে আপনার বাংলা মানে বোঝাচ্ছে বর্তমান বাংলাদেশ আর তৎকালীন বাংলা, এবং পাঞ্জাবে হচ্ছে মুসলমানরা আছে। অর্থাৎ সেই জায়গায় তাদের ধর্মের পরিচয় অনুযায়ী তাদের হচ্ছে প্রদেশ সৃষ্টি করতে হবে। আসামের সিলেট অঞ্চল, সিলেট কিন্তু আগে বাংলাদেশের অংশ ছিল না। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। কি নাম? শ্রীহট্ট। এই শ্রীহট্ট আগে আসামের ভিতর ছিল। তৎকালীন সিলেটের নাগরিকরা, জনগণরা সিদ্ধান্ত নিল যে, এক ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিল যে আমরা আসামের পক্ষে থাকবো না সিলেটের পক্ষে থাকবো, মানে বাংলাদেশের পক্ষে থাকবো। তখন তারা গণভোটে বাংলাদেশের পক্ষে রায় দেয়, বাংলাদেশের পক্ষে থাকার পক্ষে রায় দেয়। ওকে, তখন থেকে সিলেট হচ্ছে আমাদের অংশ। ভারত ও পাকিস্তান কমনওয়েলথভুক্ত থাকবে কিনা তা উভয় দেশের পরিষদের সিদ্ধান্ত নেবে। এবার আসেন কমনওয়েলথভুক্ত বলতে আমরা কি বুঝিচ্ছি? যে সকল দেশ ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল, আমি আবারও বলছি, যে সকল দেশ ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল সেই সকল দেশ তাদের ইচ্ছায়, জোর করে না, তারা যদি বর্তমানে এই একটা সংগঠন আছে ব্রিটিশদেরকে নিয়ে, সেটা হচ্ছে আপনার কমনওয়েলথ, এরা যে সদস্য হয় তাদেরকে বলা হচ্ছে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র। বর্তমান কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হচ্ছে 54টি। কতটি? 54টি। তবে অনেক দেশ আছে যারা হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত না হয়েও কমনওয়েলথের সদস্য, আবার অনেকে ব্রিটিশ শাসনের অধীনে থেকেও কমনওয়েলথের সদস্য নয়, যেমন রুয়ান্ডা, মোজাম্বিক। ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে। ওকে, ভারত পাকিস্তান সীমা নির্ধারণের জন্য একটি আইন কমিশন গঠিত হবে। অর্থাৎ এটা এতটা গুরুত্বপূর্ণ ছিল যে ভারত পাকিস্তান সীমা নির্ধারণ করতে হবে। অর্থাৎ ভারতে দেখা যাচ্ছে, ভারত এবং কাশ্মীর
ভারত এবং পাকিস্তান দুই দেশই কাশ্মীর নিয়ে লাদাখ নিয়ে কী করা হচ্ছে, কয়দিন পর্বে যুদ্ধে জড়িয়ে পড়ছে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ ছিল যে দুই দেশের আলাদা কমিশন গঠন করতে হবে যেন পরবর্তী যুদ্ধ না বাধে। দেখেন সর্বশেষ বিশেষ টপিকটা হচ্ছে 1947 সালের ভারত শাসন আইন। 1947 সালে ভারত শাসন আইন ভারতীয়দের দীর্ঘ সংগ্রামের পরিপ্রেক্ষিতে, শুধু ভারতে বলবো না, আমরা বলবো হিন্দু মুসলমান সহ সকলকে মিলে দীর্ঘ সংগ্রামের পরিপ্রেক্ষিতে 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের নিকট ক্ষমতা হস্তান্তর করে। এটি ইতিহাসে 1947 সালে ভারত স্বাধীনতা আইন নামে বিখ্যাত। এই আইনের মাধ্যমেই ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ হয়। অর্থাৎ ভারতের ভিতরে কারা কারা ছিল, মুসলমান, হিন্দু, তারপর হচ্ছে আপনার শিখ, সবাই মিলে যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্ট কী করলো, আপনার হচ্ছে দুটা দেশ সৃষ্টি করলো, একটা ভারত এবং আরেকটা হচ্ছে পাকিস্তান, যা ভারত শাসন আইন নামে পরিচালিত। কত সালে? 1947 সালের। এই ভারত শাসন আইনের গুরুত্বটা কি? রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যার সমাধান হয়। অর্থাৎ ফলে কোনো আর হচ্ছে আপনার ব্রিটিশরা ভারতের ওপর ক্ষমতা দাপট দেখাতে পারবে না, কারণ দুটো আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে, দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। দুটি রাষ্ট্র কি? একটা ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। পিজোক ইন্ডিয়া। সংসদীয় দায়িত্বশীল সরকার গঠন করা হয়েছে। অর্থাৎ যখন একটি দেশ হবে তখন তো একটি দায়িত্বশীল সরকার থাকবে এবং একটি সংসদীয় সরকার থাকবে, এটা বোঝা যাচ্ছে। নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা, অর্থাৎ নতুন রাজনৈতিক অধ্যায় সূচনার মাধ্যমে কি বোঝাচ্ছে যে ভারত উপমহাদেশে ব্রিটিশদের তাদের অবসানের সময় ফুরিয়ে আসছে, এবং ফলে ভারত এবং পাকিস্তান নামে দুটো দেশ হয়। পাকিস্তান নামে দুটো অংশ থাকে, একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তানের মাঝে আবার হচ্ছে যুদ্ধ হয়। যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের হচ্ছে স্বাধীনতা ছিনিয়ে আনে। এটাকে বলা হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়, ভারত পাকিস্তান সৃষ্টি হয়। এটা তো আমরা দেখেছি। ওকে, তাহলে 1947 সালে ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ কী কী? নতুন অধ্যায় সূচনা হয়েছে, ব্রিটিশদের পতন হয়েছে, তারপর হচ্ছে ভারত পাকিস্তান নামে দুটি প্রদেশ সৃষ্টি হয়েছে। ওকে, এটাই ছিল ভারত শাসন আইনের বিষয়বস্তু। অর্থাৎ এই শাসন আইনের মাধ্যমে ব্রিটিশরা ভারত উপমহাদেশে তারা হচ্ছে ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করে, যা 1947 সালের ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত। এটা খুবই একটা ইম্পর্টেন্ট আইন ছিল। ওকে, সুতরাং আশা করি সবাই ক্লাসটি উপভোগ করেছেন। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল, সবার কাছে কিছু আননোন টপিক ছিল। আমি আশা করি সবাইকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী 7 নম্বর ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।